আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে মোটামুটি তিনটি বিষয় নিয়ে আলোচনা করব, তিনটি গুরুত্বপূর্ণ। এক হচ্ছে, আমাদের কলকাতায় যখন শেখ হাসিনা আসছেন তখন দুটি বাণিজ্যিক শিল্প সংগঠন তারা তাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছেন। 2 নম্বর হচ্ছে গঙ্গা চুক্তি, এবং 3 নম্বর হচ্ছে ভিসা সংক্রান্ত খবর। তাই প্রথমে আমি আমাদের গঙ্গা চুক্তিটা এ নিয়ে কি বলে, যে ব্যবসায়িক যে সংগঠনগুলি রয়েছে ভারতবর্ষে, যে টপ, সেইগুলো সম্পর্কে আপনাদের একটুখানি জানিয়ে দিই। এই দুটো সংগঠনের মধ্যে একটা হচ্ছে ফিকি এবং একটা হচ্ছে সিআইআই। ফিকির পুরো নামটা কি? ফিকির নামটা হচ্ছে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স, ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্ডাস্ট্রি। ফিকি অপারেশন ওয়েস্ট বেঙ্গল, স্টেট অফিস ইন কলকাতা, লোকেটেড ইন ওয়েস্ট বেঙ্গল ইন ইস্টার্ন রিজিয়ন এরিয়া। এটা হচ্ছে ফিকি। আর সিআইআই হচ্ছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে আমাদের সিআইআই। এই দুটো বড় সংগঠন যে রয়েছে ব্যবসায়ীদের, যারা বড় বড় ব্যবসায়ী, এই আম্বানি, আদানি, তারপর ইমামি, যারা বড় বড় ব্যবসায়ী আছে, ডানলপ, গদরেজ, তারপর হিরো, হন্ডা, হিরো আলাদা, হন্ডা আলাদা, তারপরে তো বিভিন্ন গাড়ি, যত বড় বড় শিল্প আছে সবাই ফিকির সদস্য, আবার সিআইআই এর সদস্য। তো এখানে হয়তো বিভিন্ন প্রস্তাব হবে, সৌজন্যে হয়তো পেছনে নরেন্দ্র মোদী থাকতে পারেন। কারণ নরেন্দ্র মোদী বুঝে গিয়েছেন, ভারী শিল্প স্থাপন না হলে বাংলাদেশের উন্নতি হওয়া সম্ভব নয়। ভারী শিল্প যেমন ইস্পাত কারখানা, যেমন আপনার রেলওয়ে লাইন তৈরি করা, রেলওয়ে পাতগুলো তৈরি করা, যে পাতগুলো তলায় থাকে রেলওয়ে পাত তৈরি করা, তারপর আরো যে সমস্ত ভারী শিল্প আছে, স্টিল ইন্ডাস্ট্রি ছাড়াও তো অনেক ভারী গাড়ির শিল্প, যেগুলো একটা দেশকে তত্ত্বরিয়ে বাড়তে সাহায্য করে। এখন প্রশ্ন হলো, টাকা কোথায়? এখন কানাঘুষে এটা শোনা যাচ্ছে সূত্র মারফত, আমি পুরো আপনাদের কনফার্ম বলতে পারবো না, তবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, আমি আগেও একবার আপনাদের বলেছিলাম যে 20 বিলিয়ন অনুদান হিসেবে দেওয়া হবে বাংলাদেশকে শেখ হাসিনা ফেরার পরে, উনি শাসন ক্ষমতা নেওয়ার পরে, তার আগে নয়। এই সমস্ত শিল্প গোষ্ঠী তাদের ওখানে এখনো ওনার আসার ডেট ঠিক হয়নি। ওনার আসার ডেট ঠিক হলে তখন 2টি দিনে 2টি জায়গায় উনি শিল্পোদ্যোগীদের সঙ্গে উনি বসবেন। সেখানে বড় বড় ভারতীয় যত শিল্পপতি রয়েছে সব তারা থাকবেন। এমনকি যারা মাঝারি শিল্প গোষ্ঠী, ক্ষুদ্র শিল্প, তাদেরও আমন্ত্রণ জানিয়েছে সিআইআই, মানে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। এছাড়া এমএসএমআই আছে, স্মল অ্যান্ড স্মল অ্যান্ড মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন, তারা আছে। অর্থাৎ বাংলাদেশকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য আগামী 2 বছরের জন্য এই অনুদান এবং তাদেরকে নিয়ে গিয়ে শিল্প স্থাপন মাধ্যমে ওইখানে বাংলাদেশকে পুনর্গঠনের কাজটা শুরু হবে। আর সবটাই হবে কিন্তু শেখ হাসিনা ফেরার পরেতে। এখন তার তো আসার ডেট ঠিক হয়নি, ডেট ঠিক হলে তখন আমরা বলতে পারবো আপনাদের। দ্বিতীয় হচ্ছে আপনাদের গঙ্গা চুক্তি, সে তো হলো না। আমি তো অনেকদিন আগেই বলেছিলাম গঙ্গা চুক্তি ভুক্তি হবে না, কারণ আপনারা যে ইন্দিরা মুজিব, তারপর ইন্দিরা হাসিনা, এই সমস্ত যুক্তি দেখান না, ইন্দিরা মুজিব ছেড়ে দিন, ও চুক্তিকে এসে তেল লেনে। কারণ মুজিবের মূর্তি ভেঙে তার মাথায় প্রস্রাব করেছেন,
ইন্দিরা গান্ধী সংগ্রহশালাকে আপনারা জ্বালিয়ে দিয়েছেন, এদিকে চুক্তি নিয়ে বসে আছেন, চুক্তি ছাড়বো না। আবার গঙ্গা চুক্তিতে তখন আবার আপনারা চলে আসছেন কিসে না, এখানে নরসিমা রাও ছিলেন এবং শেখ হাসিনা ছিলেন সেই সময় 1996 সালে 30 বছরের জন্য এই চুক্তিটি হয়, যার মেয়াদ ডিসেম্বরের মধ্যে শেষ হচ্ছে। কিন্তু টেকনিক্যাল কমিটি যারা বসেছিল তারা মুখ শুকনো করে বেরিয়ে এসছে, কোনো জায়গায় মানে এতে পৌঁছাতে পারেনি। মানে আমাদের এখানে গোল গোল ভাষণ দেওয়া হবে, আমরা টেকনিক্যাল কমিটি, আমরা একটু বিচার করছি, আমরা আরো চিন্তা ভাবনা করছি, এই করতে করতে কাটিয়ে দেওয়া হবে যতদিন না পর্যন্ত শেখ হাসিনা আসছেন। শেখ হাসিনা এলেই কিন্তু সব ঠিক হয়ে যাবে। এই পদ্মা বলুন, গঙ্গা বলুন, আরে চুক্তি কি আছে? চুক্তি তো পাকিস্তানের সঙ্গেও ছিল। পাকিস্তানের সঙ্গে আমাদের তো ট্রিটি ছিল, সেই ট্রিটি তো আমরা ভেঙে দিলাম। পাকিস্তান তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে গেছিল, কিছু করতে পারলো? ভারতের অববাহিকা থেকে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে ভারতের অধিকার। ভারত যদি মনে করে যে অন্যান্য দেশকে আমি দেব, তাহলে দিতে পারে, না হলে দেবে না। ফলে গঙ্গা চুক্তি এখন গঙ্গার জলে পড়ে গেছে। আমি আগেও বলেছিলাম, এখনো বলছি, আর ভবিষ্যতেও মিলিয়ে নেবেন যে গঙ্গা চুক্তি শেখ হাসিনা না ফিরলে গঙ্গা চুক্তি হবে না। গঙ্গাও হবে, তিস্তাও হবে, শেখ হাসিনা গদিতে বসার পর, তার আগে না। এই নাম্বার 3 হচ্ছে এবার আপনার আসুন ভিসা। হিন্দুদের জন্য ভিসা 1 জুন থেকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। হিন্দু যারা আছে তারা সমস্ত ডকুমেন্ট দিয়ে, মানে 1 জুন মানে কি 1 জুনই নয়, 1 জুন থেকে সরকার এই কাজটা শুরু করছে। হয়তো 7-10 দিন সময় লাগবে, ইমপ্লিমেন্টেশন হতে 7-10 দিন সময় লাগবে। তখন আপনারা এসে এখানে সিএএ তে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সেটা সরকারিভাবে নোটিফিকেশন 2-1 দিনের মধ্যে জারি হয়ে যাবে, বা শুভেন্দু অধিকারীও বলে দিতে পারেন। এরকম একটা কথা মোদিজির সঙ্গে যখন বৈঠক হয়েছে, সেই বৈঠকে উঠে এসছে। কারণ হিন্দুরা ওখানে সুরক্ষিত নয়। এরপরে যে হিন্দুরা ওখানে থেকে যাবেন, তারা নিজ দায়িত্বে থেকে যাবেন, ভারতবর্ষের আর কোনো দায়িত্ব থাকবে না। ভারতবর্ষ এখানে সিএ তে তাদের নাগরিকত্ব দিচ্ছে, তাদের ব্যবসাপাতি করার জন্য তাদের সাহায্য করবে, তাদের লোন ফোনের সাহায্য করবে। তারপরেও যদি আপনারা জমি মায়া ত্যাগ না করতে পারেন, আম গাছ আর কাঁঠাল বাগান এইসব যদি করে বেড়ান, তাহলে পরে আপনারা মানে হিন্দু শূন্য তো করবেই ওরা। এই জামাতি পুরো তো শেষ হবে না একদিনে, 50 বছর সময় লাগবে, জামাতি শেষ হবে না, যতটা কমানো যায়। আর যারা আছেন নন হিন্দু মানে মুসলিম যারা, তাদেরও ভিসা দেওয়া হবে, ট্রাভেল ভিসা নয়, তাদের ভিসাটা দেওয়া হবে চিকিৎসা ভিসা। এবং সেখানেও কিছু শর্ত আছে। এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে যারা ছিল, যাদের ছবি, আমি তখনও বলেছিলাম যে প্রত্যেকটা ছবি কিন্তু রয়ের কাছে আছে, সব কিন্তু ওইখানে আপনাদের সমস্ত স্টাফকে সরিয়ে দেওয়া হচ্ছে। 1 জুনের আগে যত বাংলাদেশি স্টাফ আছে সবকে সরিয়ে দেওয়া হবে, সব পড়া 2 নম্বর সরিয়ে ওখান থেকে আমাদের এখান থেকে স্টাফ যাবে, গিয়ে তারা ওখানে পার্মানেন্টলি বসে ওখানে কাজটি করবে। তাদের সঙ্গে কারোর ভাবটা বোধহয়, আর ওখানে ভারতবর্ষের মানুষকে ঘুষ দিয়ে ম্যানেজ করা যাবে না, যেটা আপনাদের বাংলাদেশে খুব চালু ব্যবস্থা। টাকা ছাড়া কোনো কাজ হবে না, আগে টাকাটি বাড়িয়ে দাও, তাহলেই কাজ হয়ে যাবে। সুতরাং যারা মুসলিম আছেন, তাদের ব্যাকগ্রাউন্ড যদি ক্লিন থাকে, তারা আসতে পারেন। তবে চিকিৎসা ভিসা ছাড়া এখন ট্রাভেল ভিসা এই সমস্ত কথা ভারত কিন্তু ভাবছে না। কিন্তু চিকিৎসাটা যেহেতু মানবিকতার ব্যাপার, তাই ভারতবর্ষ চিকিৎসার ব্যাপারটা দেখছে, এবং চিকিৎসার ভিসাগুলো যত তাড়াতাড়ি ডিসপোজ করা যায় তার ব্যবস্থা করা হবে। সেটাও মোদির সঙ্গে শুভেন্দুর কথা হয়েছে। এবং এখানে যারা হিন্দু আছেন, এখন যারা পালিয়ে চলে এসছেন, তারাও 1 জুনের পর, ধরুন 7 দিন 10 দিন যাওয়ার পর, ওই ফরেন রেজিস্ট্রেশন অ্যাক্ট যে অফিসটা রয়েছে আপনার, আমি অনেক আগেও একবার বলেছিলাম, আমরা ওটাকে বলে রবীন্দ্র সদনের ওখানে এক্সাইড বোর্ড, ওখানে গিয়ে ফরেন রেজিস্ট্রেশন অফিস বললেই সবাই দেখিয়ে দেবে। ওখানে গিয়ে আপনাদের ফর্ম তুলতে হবে,
ফর্ম তুলে ওইগুলো ফিল আপ করে আপনাকে সমস্ত ডিটেলস দিতে হবে। আপনার পিতামহ, পিতামহ যদি কেউ থাকে তাদের দলিল, বা আপনার আপনার বাবা যে ওখানে ছিলেন, ঠাকুরদা ওখানে ছিলেন, যা যা আছে আমি তো পুরোটা জানি না, এগুলো আপনাকে দিতে হবে। দিলে পরে আপনারা এখানে সিএ নাগরিকত্ব পেয়ে যাবেন এবং ভোটাধিকারও আপনারা পেয়ে যাবেন। তারপরেতে আপনাদের আয় এবং সংস্থান এবং বাসস্থানের ব্যবস্থা সরকার ধীরে 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 করবে। আপাতত যা বোঝা যাচ্ছে 1 থেকে 1.5 কোটি বোধহয় হিন্দু রয়েছে, তাদেরকে ভারতবর্ষ নিয়ে নেবে যদি তারা আসতে চায়। আর যদি স্বেচ্ছায় কেউ মায়ার জালে আবদ্ধ থাকে, তাহলে তারা থাকুক, তো ভারতবর্ষ তো হাত ধরে টেনে নিয়ে আসবে না। এই হচ্ছে 3টে খবর। ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, মাত্র 3টি শব্দ, কিন্তু এই 3টি শব্দই যেন এখন ভারত বাংলাদেশ সীমান্ত রাজনীতির নতুন মন্ত্র হয়ে উঠছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বহুদিন ধরেই বলছেন, প্রথমে শনাক্ত করো, ডিটেক্ট, তারপর তালিকা থেকে বাদ দাও মানে ডিলিট, এবং সব শেষে ফেরত পাঠাও, ডিপোর্ট করো। কিন্তু পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেন সেই নীতিকে আরো এক ধাপ এগিয়ে নিতে চাইছেন। তার ঘোষণা, কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাজ্য পুলিশ গ্রেফতার করবে, এরপর সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে এবং বিএসএফ তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করবে। প্রশ্ন হচ্ছে, এটা কি আইনি প্রক্রিয়ার কোনো অংশ, নাকি আদালত ও বিচারিক ধাপ এড়িয়ে শর্টকাট পথে, সংক্ষিপ্ত পথে সমস্যার সমাধান করার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী? ঠিক এমন সময় কেন ভারত ঘোষণা করতে যাচ্ছে স্মার্ট বর্ডার প্রকল্প? কি আছে এই স্মার্ট বর্ডার প্রকল্পে? এটা কি যে পরিস্থিতি এখানে তৈরি হয়েছে বা হচ্ছে বা হতে পারে, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে বা আনতে পারবে, নাকি আগুনে আরো বেশি পরিমাণে ঘি ঢালবে? সম্মানিত দর্শক, এই যে ভারত সরকারের স্মার্ট বর্ডারের কথা বলছিলাম, যে এই স্মার্ট বর্ডার প্রকল্প, এটিকে বলা হচ্ছে হাই পাওয়ার্ড ডেমোগ্রাফি মিশন। খুব শিগগিরই এটি ঘোষণা করতে যাচ্ছে নরেন্দ্র মোদী সরকার। বলা হচ্ছে এই মিশন বিএসএফ এর কাজের পরিধি এবং শক্তি আরো বহুগুণে বাড়িয়ে দেবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ভাষায় এই প্রকল্পের আওতায় আগামী 1 বছরের মধ্যে বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। কি কি থাকবে এই নিরাপত্তা বলয়ে? এই নিরাপত্তা বলয়ে থাকবে ড্রোন, থাকবে রাডার সিস্টেম, থাকবে নজরদারি ক্যামেরা, নদীপথ নজরদারির ব্যবস্থা থাকবে, এমনকি আকাশপথ পর্যবেক্ষণের ব্যবস্থাও শক্তিশালী করা হবে। অর্থাৎ সীমান্তে প্রায় দুর্ভেদ্য দেয়াল গড়ে তোলা হবে, এটি স্পষ্ট বোঝা যাচ্ছে। অমিত শাহ বলেছেন, সীমান্তবর্তী অঞ্চলের জনবিন্যাস, যে ডেমোগ্রাফির কথা বলা হচ্ছে, হাই পাওয়ার ডেমোগ্রাফি মিশন, এই সীমান্তবর্তী অঞ্চলের জনবিন্যাস পরিবর্তনের যে কোনো প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হবে। তার মানে কি, মানে বাংলাদেশ থেকে হোক বা পাকিস্তান থেকে হোক, মানে অনুপ্রবেশ করে ভারতে ওই এলাকার যে জনমিতিক যে পরিসংখ্যান, যে জনবিন্যাস, এটিকে বদলে দেওয়া হচ্ছে, এটি তাদের অভিযোগ, এবং এটিকে তারা ব্যর্থ করে দিতে চান এই নিরাপত্তা বলয় সৃষ্টির মাধ্যমে। মানে দিল্লি এখন শুধু সীমান্ত পাহারা দিতে চায় না, সীমান্ত ঘিরে জনসংখ্যাগত পরিবর্তন নিয়েও প্রকাশ্যে তারা তাদের উদ্বেগ প্রকাশ করছে, এবং এখানেই রাজনৈতিক বিতর্কের শুরু। কারণ বিজেপি দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ভারতের বিভিন্ন রাজ্যে জনসংখ্যার ভারসাম্য পরিবর্তন করছে। মানে এরা এই পরিমাণে বেশি যাচ্ছে যে তাদের স্থানীয় জনসংখ্যার চেয়েও তারা প্রভাবশালী হয়ে উঠছে। অন্যদিকে সমালোচকরা বলছেন, এই ইস্যুটি অনেক সময় রাজনৈতিক মেরুকরণের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। এখন আসি শুভেন্দু অধিকারীর বক্তব্যে। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন, কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আরো কঠোর অবস্থান নেওয়া হবে, অর্থাৎ তার সরকার নেবে। তার বক্তব্য, যাদের সিএএ এর আওতায় আনা যাবে না, তাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করা হবে। এরপর রাজ্য পুলিশ তাদের আটক করবে
পরে বিএসএফ এর হাতে তুলে দেবে এবং বিএসএফ বাংলাদেশে পুশব্যাক করে দেবে, এরকমই বিষয়টা। এখানেই প্রশ্ন উঠছে, কারণ ভারতের প্রচলিত আইনি প্রক্রিয়া কিন্তু সাধারণত ভিন্ন। কোন বিদেশি নাগরিককে অবৈধ প্রবেশের অভিযোগে আটক করা হলে প্রথমে তার বিরুদ্ধে মামলা করা হয়, তারপর তাকে আদালতে তোলা হয়, আদালতে তার বিচার হয়, এরপর আদালত যে সাজা দেন সেই সাজার ভিত্তিতে সাজা তাকে ভোগ করতে হয়, এরপর সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে পরিচয় যাচাই করা হয়, সব শেষে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের ব্যবস্থা করা হয়। অর্থাৎ পুরো প্রক্রিয়ার মধ্যে আদালত, প্রশাসন এবং কূটনৈতিক যোগাযোগ সবই থাকে। এই জন্যই সমালোচকরা প্রশ্ন তুলছেন, শুভেন্দু যে পদ্ধতির কথা বলছেন, মানে ওই যে ধরো মারো কাটো টাইপের, সেটি কি বাস্তবে সেই দীর্ঘ আইনি প্রক্রিয়ার বিকল্প হয়ে উঠতে যাচ্ছে, না তিনি বিকল্প কিছু তৈরি করতে যাচ্ছেন? এটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে, এটি নিয়ে জটিলতা দিন দিন বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া আরেকটি বিতর্কিত বিষয় কিন্তু আছে এখানে, সেটি হচ্ছে তথাকথিত পুশব্যাক। যদিও মানবাধিকার সংগঠনগুলো বহুদিন ধরেই অভিযোগ করে আসছে, এটি শুধু আমাদের দেশ নয়, তাদের দেশের কাজ করে এমন মানবাধিকার সংগঠনগুলো কিন্তু বলে আসছে বহুদিন ধরে, সীমান্তে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যেখানে সন্দেহভাজন ব্যক্তিদের আনুষ্ঠানিক বিচার ছাড়াই সীমান্তের ওপারে ঠেলে দেওয়া হয়, মানে বাংলাদেশ প্রান্তে ঠেলে দেওয়া হয়, পুশব্যাক করা হয়। সমস্যা হলো, যদি কোনো ব্যক্তিকে ভুলভাবে বাংলাদেশি মনে করা হয়, তখন যদি তিনি প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিক হন, তাহলে কি হবে? যে তাকে যে পুশব্যাক করা হলো, এই যে ফলে যে জটিলতা তৈরি হবে, তার কি হবে? কারণ ভারতের বিভিন্ন রাজ্যে অতীতে এমন অভিযোগ কিন্তু উঠেছে, সেটা কি, যে বাংলা ভাষাভাষী বলেই, মানে বাংলায় কথা বলেন বলেই কিছু মানুষকে, বিশেষ করে একটি নির্দিষ্ট ধর্মগোষ্ঠীর মুসলমান, স্পষ্ট করে বললাম, এই কিছু মানুষকে বাংলাদেশি সন্দেহে ভারত আটক করেছিল, ভারতের সরকার বা প্রশাসন আটক করেছিল। পরে তদন্তে দেখা গেছে তাদের অনেকেই ভারতেরই নাগরিক। এই কারণেই মানবাধিকার কর্মীরা বারবার বলছেন, কোন ব্যক্তির নাগরিকত্ব নির্ধারণ অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়, এখানে ভুলের সুযোগ খুব কম থাকা উচিত। এদিকে রাজনৈতিক প্রেক্ষাপটও কিন্তু দ্রুত বদলাচ্ছে, আমরা যদি খেয়াল করি, বাংলাদেশে তো বদলি হয়েছে, ইউনূস সরকার গেছে, বিএনপির সরকার এসেছে, পশ্চিমবঙ্গে মমতা মুখার্জির তৃণমূল সরকার গেছে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার এসেছে। এই যে পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর সীমান্ত এলাকায় আমরা কি দেখছি, কাঁটাতারের কাজ নতুন গতি পেয়েছে। যেসব এলাকায় দীর্ঘদিন জমি সংক্রান্ত জটিলতা ছিল, তারও তড়িৎ সমাধান হচ্ছে। বিএসএফ ও সীমান্ত অবকাঠামো শক্তিশালী করার কাজ শুরু করেছে। অন্যদিকে আমরা দেখলাম গণমাধ্যমে ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার হিসেবে যিনি মনোনীত হয়েছেন, সেই মনোনীত প্রতিনিধি সাবেক মন্ত্রী ভারতের এবং প্রবীণ রাজনীতিক দীনেশ ত্রিবেদী, তার সঙ্গে সেনাপ্রধান, ভারতীয় সেনাপ্রধানের একটি বৈঠক হয়েছে। মানে এটি আসলে এক ধরনের নতুন বলেই মনে হচ্ছে, কারণ এর আগে এমনটি শোনা যায়নি। হাই কমিশনার আসবেন, তার কূটনৈতিক যে নিয়মাচার আছে তার ভিত্তিতে আসবেন, দায়িত্ব পালন করবেন, আবার দায়িত্ব শেষ হলে চলে যাবেন। কিন্তু এবারই দেখা গেল যে সীমান্তে এইরকম উত্তেজনা, সীমান্ত নিয়ে যে সমস্ত কথা কেন্দ্রে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখে শোনা যাচ্ছে, তারই যেন কিছুটা ছিটে ফোটা আঁচ পাওয়া গেল এই বৈঠকের মধ্য দিয়ে। মানে বলা হচ্ছে যে এই বৈঠকটি এমনি হয়নি, সেনা প্রধানের কাছ থেকে প্রয়োজনীয় ব্রিফিং এবং প্রয়োজনীয় সমর্থন সহায়তার আশ্বাস নিয়ে দীনেশ ত্রিবেদী হয়তো বাংলাদেশে আসতে চলেছেন। যাই হোক, সেনা প্রধান এবং নতুন হাইকমিশনের মধ্যেকার আলোচনায় কি কি আলোচনা হয়েছে আমরা বলতে পারবো না, তবে আমরা এটুকু জেনেছি, সীমান্ত নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা এবং দুই দেশের সামরিক যোগাযোগ নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে, এমনটি জানিয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদগুলো। অর্থাৎ সীমান্ত প্রশ্নটি এখন কেবল আইন শৃঙ্খলার বিষয় নয় বা আইন শৃঙ্খলার বিষয়ের মধ্যে সীমিত থাকছে না, এটা এখন কূটনীতি, নিরাপত্তা এবং আঞ্চলিক রাজনীতির বড় ইস্যু হয়ে উঠেছে বা উঠছে। এখানেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, একটু আগেই বললাম সিএএ, মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট।
তো এই আইন, এটির কথা আপনারা আগেও শুনেছেন। এই আইন অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা নির্দিষ্ট কিছু অমুসলিম সম্প্রদায়ের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, বিভিন্ন ধরনের সম্প্রদায়ের মানুষ ভারতীয় নাগরিকত্ব পাওয়ার সুযোগ পান বা পেয়ে থাকেন। কিন্তু মুসলমানরা থাকেন এই আইনের সিএএ, এই আইনের আওতার বাইরে। ফলে সমালোচকরা প্রশ্ন তুলছেন, বাস্তবে এই নীতির প্রয়োগে একটি নির্দিষ্ট ধর্মীয় পরিচয় কি বড় হয়ে উঠছে না, মানে বৈষম্যের শিকার হচ্ছে কিনা মুসলমানরা? বিজেপি যতই বলুক, এটি মানবিক এবং ঐতিহাসিক বাস্তবতার ভিত্তিতে তৈরি করা একটি আইন, সিএএ এর কথা। বিরোধীরা কিন্তু বলছেন এটি সত্যিকার অর্থে একটি বৈষম্যমূলক আইন, এবং আসল বিতর্ক এবং হতাশা এখানেই। তো যে কথাগুলো বললাম তার ভিত্তিতে, তার প্রেক্ষাপটে পুরো চিত্রটা কি দাঁড়াচ্ছে? একদিকে দেখছি ভারত সরকার স্মার্ট বর্ডার প্রকল্প হাতে নিচ্ছে, অন্যদিকে কেন্দ্র থেকে রাজ্য সরকার পর্যন্ত ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট নীতি অনুসরণ করছে। সঙ্গে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর কঠোর অবস্থান তো আছেই। সব মিলিয়ে ভারত বাংলাদেশ সীমান্তে একটি নতুন বাস্তবতা তৈরি হওয়ার ইঙ্গিত দেখা যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, নিরাপত্তা জোরদার করার নামে কি আইনি প্রক্রিয়া আরো কঠোর হতে যাচ্ছে, নাকি সীমান্তে নতুন ধরনের মানবাধিকার বিতর্কের জন্ম হতে যাচ্ছে? এবং এই পরিবর্তনের প্রভাব কি কেবল সীমান্তেই পড়বে, নাকি ভারত বাংলাদেশ সম্পর্কের উপরও এর প্রভাব পড়বে? এই জায়গায় আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে জানতে চাইতেই পারি বাংলাদেশ সরকার এই ইস্যুতে কি ভাবছে, কি অবস্থান তারা আসলে নেবে। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, শুভেন্দু অধিকারীর এই অবস্থান কি সত্যি সীমান্ত নিরাপত্তার স্বার্থে খুব প্রয়োজনীয়, নাকি এতে নতুন বিতর্ক এবং সংকটই কেবল তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে? ডক্টর মোহাম্মদ ইউনূস কি দীর্ঘ সাধনার পরে পুণ্যবান, পবিত্র, সিদ্ধ পুরুষ হিসাবে আবির্ভূত হয়েছেন? তার কি কোনো ভুল ত্রুটি নেই, কোনো অন্যায় অনিয়ম নেই? এই প্রশ্ন একজন আমাকে করলেন। পাশাপাশি তিনি বললেন, যেহেতু আমি আইন অঙ্গনের মানুষ, দুর্নীতি দমন কমিশনে ইউনূস এবং তার পারিষদের বিরুদ্ধে যত অভিযোগ দাখিল করা হয়েছে তা নজিরবিহীন। অতীতে কোনোদিন এত অভিযোগ কারো বিরুদ্ধে দাখিল হয়নি। টেলিভিশনের টকশো সহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে তার দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা, বিভিন্নভাবে রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ, তহবিল তছরুপ করা, ক্ষমতার অপব্যবহার করার সুনির্দিষ্টভাবে বিশাল বিশাল যে সংবাদ ছাপা হচ্ছে, এগুলো কি ভিত্তিহীন? তিনি যে নিজের ক্ষমতার অপব্যবহার করে 666 কোটি টাকার রাষ্ট্রীয় ট্যাক্স, নিজের ট্যাক্স নিজেই মওকুফ করেছেন, এটা কি বৈধ? যা অতীতের ইতিহাসে কোনোদিন হয়নি, যে দুর্নীতি দমন কমিশন কখনো কোনো মামলা দায়ের করার পরে প্রত্যাহার করে নেয়নি। ইউনূসের সেই মামলা তিনি ক্ষমতায় আসার পরে প্রত্যাহার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন কার্যত সরকার বা রাষ্ট্রেরই তো একটা অংশ। সেই রাষ্ট্রের নির্বাহী প্রধান ছিলেন ইউনূস। সেটা কি বৈধ ছিল? হাইকোর্ট ডিভিশন যেখানে বলেছে তার ট্যাক্স ফাঁকি দেওয়া কোনোভাবে গ্রহণযোগ্য না, তাকে ট্যাক্স দিতে হবে, একটা অংশ তিনি ট্যাক্স দিয়েছেন, সেই মামলা গায়েব হয়ে যাওয়া, এটা কি বৈধ হয়েছে? ক্ষমতার অপব্যবহার করে নিজে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন, ডিজিটাল ওয়ালেট, ম্যান পাওয়ার বিজনেসের জন্য লাইসেন্স সহ অন্তত 26টি বিশেষ সুযোগ সুবিধা তিনি গ্রহণ করেছেন। এগুলো কি বৈধ ছিল? নিশ্চয়ই একটাও বৈধ না। তার বিরুদ্ধে যতগুলি আলাপ আলোচনায় শব্দ উচ্চারিত হচ্ছে, তাকে বলা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে হচ্ছে দুর্নীতিবাজ কেউ আসেনি। কেউ কেউ বলছেন তার চেয়ে বিশ্ব বাটপার কেউ কোনোদিন আসে নাই। কেউ কেউ বলছেন তার চেয়ে নির্লজ্জ, দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার মতো মানুষ কেউ আর আসেনি। কেউ কেউ বলছেন উনি নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝেন না। সমস্বরে সকলে বলছেন উনি বাংলাদেশের স্বার্থ বিদেশিদের কাছে বন্ধক রেখে বাংলাদেশকে গোলামির চুক্তিতে আবদ্ধ করে গেছেন। প্রাজ্ঞ লোকরা বলছেন উনি অসাংবিধানিক ক্ষমতা দখল করে ক্ষমতার
চর্চা করেছেন, কারণ দেশের সর্বোচ্চ আইন সংবিধানে প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা নামিক অথবা অন্তর্বর্তীকালীন সরকার নামে কোনো সরকারের অস্তিত্ব নেই। যে সরকারের অস্তিত্ব সংবিধানে নাই, যেটা আমার সর্বোচ্চ আইনেই নাই, তেমন পদবি ধারণ করে সেই পদবিকে ব্যবহার করে উনি রাষ্ট্রের ক্ষতি করে নিজের যে স্বার্থ সিদ্ধি করেছেন, এটা কি অনিয়ম নয়? ওনার উপদেষ্টারা যেভাবে টাকা আত্মসাৎ করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, দুর্নীতি করেছে, জাতীয় দৈনিক সহ ইলেকট্রনিক মিডিয়ায়, অনলাইন পোর্টালে এবং বিভিন্ন বিশ্লেষকদের তথ্য উপাত্তে সব বেরিয়ে আসছে, এগুলো কি অমূলক ছিল? এত অনিয়ম, এত অবৈধ কর্মকাণ্ড, এত দুর্নীতি, এত ক্ষমতার অপব্যবহার, এত সংবিধান লঙ্ঘনের ঘটনা, এত স্বেচ্ছাচারিতা, এত স্বার্থ সিদ্ধি করার ঘটনায় একটা ইনকোয়ারি কি হতে পারে না? ইনকোয়ারি মানে তো জেল ফাঁসি না। আমাদের সংবিধানের অনুচ্ছেদ 102-এ হাইকোর্ট ডিভিশনের অরিজিনাল জুরিসডিকশন দেওয়া হয়েছে ব্যাপক আকারে, যেটা অপ্রয়োজনীয় তেমন ঘটনায় ইনকোয়ারির আদেশ হয়। ইউনূসের মতো এত বড় একটা দুর্নীতিবাজ, বিচার বিভাগ ধ্বংসকারী, সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংসকারী, রাষ্ট্রের স্বার্থ ধ্বংসকারী, রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া, দুর্নীতি দমন কমিশনকে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মামলা প্রত্যাহার করতে বাধ্য করা সহ তার যে অপরাধ, সেই অপরাধের ইনকোয়ারি হবে না? আমাদের হাইকোর্ট বিভাগ এমন একটি গুরুত্বপূর্ণ জনস্বার্থ সংশ্লিষ্ট রিট পিটিশনকে শুরুতেই খারিজ করে দিয়েছেন। এই রিট পিটিশনের পিটিশনার মহসিন রশিদ বাংলাদেশের একজন খ্যাতিমান জ্যেষ্ঠ আইনজীবী। যিনি এই রিট পিটিশন মুভ করেছেন, তিনি বাংলাদেশের প্রখ্যাত একজন আইনজীবী, সাবেক এডিশনাল অ্যাটর্নি জেনারেল সিনিয়র আইনজীবী জনাব খলিলুর রহমান। এত তথ্য উপাত্তর পরেও এই রিট পিটিশনটা সামারিলি রিজেক্ট করা কোনোভাবে মেনে নিতে পারছি না। আদালতের সিদ্ধান্ত হয়েছে, অ্যাপিলেট ফোরাম আছে, কিন্তু প্রায় 40 বছর আইন পেশায় আছি, আইন অঙ্গনের সঙ্গে জড়িত। যখনই কোনো ক্রান্তিকাল আসে, যখন জনস্বার্থের প্রশ্ন আসে, যখন সংবিধানকে সমুন্নত করার প্রশ্ন আসে, যখন ন্যায় বিচারকে সমুন্নত করার প্রয়োজন হয়, তখন হাইকোর্ট ডিভিশন কেউ এগিয়ে না এলেও সুয়ামোটো রুল ইস্যু করে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেন। এক্ষেত্রে সুয়ামোটো রুলের প্রয়োজন ছিল না, যথাযথ একটি আবেদন ছিল। সেই আবেদনটির গ্রহণযোগ্যতা রুল ইস্যু করে শুনানির মধ্য থেকেও নির্ধারণ করা যেত। আমাদের হাইকোর্ট ডিভিশন অনেক সময় অপ্রয়োজনে অনেক কিছুতে ইন্টারফেয়ার করেছেন। রিট মেইনটেনেবল না এমন জায়গায় রিটের জুরিসডিকশনের এক্সারসাইজ করেছেন। কিন্তু এত বড় একটা জনস্বার্থ সম্পৃক্ত বিষয়ে হাইকোর্ট ডিভিশন কগনিজেন্স নিলেন না। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিমত ব্যক্ত করেছেন, বিচার বিভাগের স্বাধীনতা, স্বকীয়তা আমরা কি দৃশ্যমান দেখছি, নাকি বিচার বিভাগ নিজেরাই নিজেদের স্বকীয় অবস্থানটাকে সংকুচিত করছেন? এই প্রশ্ন কিন্তু ব্যাপক আকারে আইন সংশ্লিষ্ট শুধু নয়, সাধারণ মানুষের কাছে বিশাল প্রশ্নের সৃষ্টি করেছে। এটা কাম্য ছিল না। হাইকোর্ট বিভাগের পিকুইনারি জুরিসডিকশন সংবিধানের 102 অনুচ্ছেদে যা দেওয়া হয়েছে তা আপিল বিভাগকেও দেওয়া হয়নি। যারা বিচারপতি হয়েছেন, দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, তারা যে শপথ নিয়েছেন সাংবিধানিক দায়িত্ব পালনে, তারা ভয় ভীতি অনুকম্পাকে গ্রহণ করবেন না, অর্পিত দায়িত্ব পালন করবেন। আমরা কি তা বাস্তবে দেখতে পাচ্ছি? আমাদের প্রত্যাশা পূরণ হচ্ছে কিনা এই প্রশ্ন কিন্তু এখন সকলেরই। হাইকোর্ট বিভাগ অতীতে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছেন। ক্ষমতাসীনদের পার্লামেন্টের 300 এমপি করা আইনকে বাতিল করে দিয়েছেন। এটাই হাইকোর্ট বিভাগের প্রপার এক্সারসাইজ।
কিন্তু অবৈধ ক্ষমতা দখল করা একজন ব্যক্তির ক্ষেত্রে যেটা দেখলাম, সেটা আমাদের আশাহত করেছে। এটা প্রত্যাশিত ছিল না। হাইকোর্ট বিভাগ তার উপরে অর্পিত দায়িত্ব পালন করলেন কিনা সে প্রশ্ন কিন্তু ভীষণভাবে সামনে এসে পড়েছে। গুজব এবং কল্পনা অনুযায়ী, এবং এই কাজগুলো সবচেয়ে বেশি করে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী জঙ্গিগুলো। যেমন আমি দুটো দেখি যে এইসব বিষয়ে ভিডিও করে খুব, তাজ হাসমি নামে এক অর্ধ উন্মাদ জঙ্গি, যে 2024-এ বাংলাদেশের জঙ্গি উত্থানে জড়িত ছিল। এবং আরো একটা দেখি যে বাংলাদেশ থেকে একটা ছেলে করে, সুমন কায়েস নামে। এরা অত্যন্ত ফ্যান্টাসি বেসড, এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদীরা যে কথাগুলো শুনতে চায়, যে জগতে বসবাস করতে চায়, সেই জগতের উপর তারা বক্তব্য তুলে ধরে। এবং যেখানে দেখানো হয় যে এই আজকে ভারত ধ্বংস হয়ে গেল, কালকে মার্কিন যুক্তরাষ্ট্র ধ্বংস হয়ে গেল, পরশু তাদের আরেক শত্রু ধ্বংস হয়ে গেল। কিন্তু জঙ্গিবাদের মূল সমস্যাটা হলো যে আপনার সেটা রিজন বেসড না। আপনার বাংলাদেশের ক্ষেত্রে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রকে ওরা খুবই ভালোবাসে। চীনকে যখন মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করে, তখন আবার মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা অত্যন্ত ঘৃণা করে। আপনি যদি জঙ্গি কথাটা বললে এই ভিডিওর মান হয়তো খারাপ হয়ে যায়, সেটা বলি না আপাতত। কিন্তু আপনি যদি যুক্তিহীন মানুষের কথা শোনেন, যুক্তিহীনদের সাথে থাকেন, তাহলে আপনি যৌক্তিকভাবে আপনি পছন্দ অপছন্দও কিন্তু তৈরি করতে পারবেন না। যেটা এই যে আমরা বাংলাদেশ এবং ইরানের ক্ষেত্রে আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের এক ক্ষেত্রে ভালোবাসতে হয়, এক ক্ষেত্রে ঘৃণা করতে হয়। আর আপনি যদি যুক্তি নির্ভর চিন্তা করতে পারেন, তাহলে আপনার এই ধরনের কোনো সমস্যা হবে না। আর যুক্তি নির্ভর থাকা কিন্তু অত্যন্ত কঠিন। মূল আলোচনায় ফিরে আসি। আমরা দেখেছি যে প্রেসিডেন্ট ট্রাম্প বেজিং আসার পর তাকে চীনের ভাইস প্রেসিডেন্ট আপনার রিসিভ করেছিল। আবার প্রেসিডেন্ট পুতিন যখন আসলেন, তখন তাকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রিসিভ করলেন। এই দুটো কিন্তু একটা সাটল পার্থক্য তৈরি করে ফেলেছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পকে, যেহেতু ভাইস প্রেসিডেন্ট চীনের যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স আছে সেখানে ওয়াং ইর একটু উপরে, প্রেসিডেন্ট ট্রাম্পকে উনি সম্মান দেখিয়েছেন, প্রেসিডেন্ট শি। কিন্তু প্রেসিডেন্ট পুতিনকে উনি রিসিভ করার জন্য পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রীকে। এখান থেকে আমরা একটা পার্থক্য তৈরি করতে পারি বা পার্থক্যটা বুঝি। ভাইস প্রেসিডেন্ট অনেকটা বাংলাদেশের প্রেসিডেন্টের মতো, আর পররাষ্ট্রমন্ত্রীকে এখানে আপনি প্রধানমন্ত্রীর সাথে তুলনা করতে পারবেন। বাংলাদেশে যদি ধরেন মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশে আসলো বা কোনো দেশের প্রেসিডেন্ট আসলে, সাধারণত আমাদের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার দুইজনই রিসিভ করতে যান। কিন্তু যদি কোনো দেশের একটা প্রেসিডেন্ট আসেন যে সেটা যদি সেই দেশের ঠিক শক্তিশালী প্রেসিডেন্ট না, যেমন আপনার নেপালের প্রেসিডেন্ট আসলো, তখন শুধু বাংলাদেশের প্রেসিডেন্ট তাকে রিসিভ করতে যাবে। আমরা যেগুলো ফলো করি সেই অনুযায়ী আর কি। তো এই রিসিভ করার মধ্য দিয়েও কিন্তু প্রেসিডেন্ট শি যেটা বুঝালেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে ভিজিট, এটা অনেকটা প্রতীকী। আর প্রেসিডেন্ট পুতিনের যে ভিজিট বেইজিং এ, সেটা হলো আপনার ভিজিট অফ এঙ্গেজমেন্ট। ঠিক সেই জিনিসটাই আমরা কিন্তু পরবর্তীতে দেখেছি। আমরা যেটা দেখেছি যে প্রেসিডেন্ট ট্রাম্পের ভিজিটের সময় কোনো চুক্তি বা এগুলো যেগুলো হয়, বা একটা বড় সামিট ভিজিট যেটাকে বলা হয়, অর্থাৎ সামিট হলো যে দুই দেশের সবচেয়ে ক্ষমতাধর বা অ্যাডমিনিস্ট্রেশনের যারা প্রধান চিফ, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের চিফ হলেন প্রেসিডেন্ট, চীনে হলেন প্রেসিডেন্ট, এটা তো একটা সামিট হলো। সেই সামিট যখন হয়, সাধারণত কোনো কিছু সই না হলো দুই প্রেসিডেন্ট মিলে একটা জয়েন্ট স্টেটমেন্ট সই করবেন, এটা খুব প্রত্যাশিত থাকে। প্রেসিডেন্ট ট্রাম্পের ভিজিটের সময় আমরা এমন কিছু দেখিনি। অর্থাৎ জয়েন্ট স্টেটমেন্ট সই না হওয়ার পেছনে এখানে কারণ হলো যে তারা অন্তরালে অনেক কিছু আলাপ করলেও, মানে একটা জয়েন্ট স্টেটমেন্ট দিতে হলে যে 5টা 7টা বা 10টা বিষয় ঐকমত্য হতে হয়, সেই বিষয়ে আসলে ঐকমত্যে তারা পৌঁছতে পারেননি। পারলে অবশ্যই একটা জয়েন্ট স্টেটমেন্ট, অর্থাৎ দুইজনেই একটা কাগজ সই করতেন। উল্টো আমরা দেখলাম প্রেসিডেন্ট পুতিনের ভিজিটের সময় দুটো কাগজ দুই প্রেসিডেন্ট মিলে সই করেছেন, একটা জয়েন্ট স্টেটমেন্ট আর একটা জয়েন্ট স্টেটমেন্টের স্পেশাল, যেটা হলো তাদের দুই রাষ্ট্রের, চীন এবং রাশিয়ার যে আকাঙ্ক্ষা একটা মাল্টিপোলার বহুকেন্দ্রিক বিশ্ব দেখার, সেটার উপর। আর প্রেসিডেন্ট পুতিনের ভিজিটের সময় প্রায় 40টা চুক্তি, বিভিন্ন ধরনের আপনার কাগজপত্র সই হয়েছে। তার মধ্যে 20টা সই হয়েছে দুই প্রেসিডেন্টের সামনে, আর 20টা নানানভাবে নানান মন্ত্রণালয়ে। দুই প্রেসিডেন্টই, অর্থাৎ মার্কিন প্রেসিডেন্টও বড় একটা ব্যবসায়ী দল নিয়ে বেইজিং এসছেন, পুতিন সাহেবও অনেক বড় সিনিয়র তার প্রশাসনের লোকজন এবং অনেক ব্যবসায়ীকে নিয়ে তিনিও বেইজিং সফর করেছেন। আর আমরা যদি একটা জিনিস দেখি যে আসলে জয়েন্ট স্টেটমেন্ট এবং অনেক চুক্তি স্বাক্ষর করা অনেক যৌক্তিক হতো প্রেসিডেন্ট ট্রাম্পের ভিজিটের সময়। এই ভিজিটটার কোনো
সিম্বলিক রিজন ছিল না, একমাত্র এঙ্গেজমেন্ট ছাড়া। আর প্রেসিডেন্ট পুটিনের ভিজিটটা ছিল অনেকটা সিম্বলিক, কারণ তারা যে 2001 সালে ট্রিটি অফ গুড নেইবারলিনেস এবং কোঅপারেশন, অর্থাৎ তারা সুপ্রতিবেশী এবং সহযোগিতামূলক যে ট্রিটি করেছিলেন 2001 সালে চীন এবং রাশিয়া, সেটার 25 বছর পূর্তি উপলক্ষে কিন্তু প্রেসিডেন্ট পুটিন চীন সফর করেছেন। ফলে আসলে ঘটনাটা যদি এটা হতো যে পুটিনের ভিজিটের সময় দুই দেশের মধ্যে 5-10টা চুক্তি এমওইউ সই হতো, আর ট্রাম্পের ভিজিটের সময় যদি 40টা সই হতো, তাহলে দুই ভিজিটের যে প্রকৃতি সেটা রিফ্লেক্টেড হতো। কিন্তু এখানে আমরা সেটা দেখলাম না। আমরা যেটা দেখেছি যে বাণিজ্যের উপর তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এসে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি প্লেনে উঠে, যে চীন 200 বোয়িং বিমান কিনবে ইউএস থেকে, আর তারা কৃষি ক্ষেত্রে বড় ধরনের কোনো অগ্রগতি সাধন করেছেন। এই দুটো কথা আমরা জেনেছি। আর বিপরীতে চীন এবং রাশিয়া যেটা করলো, এইটা হলো যে চীন রাশিয়া, আমার আগের ভিডিওটি যদি আপনারা দেখেন, যে তারা যে ধারাবাহিকভাবে একটা প্র্যাকটিক্যাল সম্পর্ক রচনা করছে, বাস্তব ভিত্তিক, এবং তাদের যে দ্বৈত আকাঙ্ক্ষা পৃথিবীটা একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড হোক, যেটা সারা পৃথিবীর মানুষেরই আকাঙ্ক্ষা বোধহয়, একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের অধিবাসী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ এবং সেই দেশের সরকার, নেতা, পলিটিশিয়ানরা ছাড়া পৃথিবী মাল্টিপোলার হবে। এটা আপনি ইউরোপেরও আকাঙ্ক্ষা দেখবেন, এটা ভারতেরও আকাঙ্ক্ষা দেখবেন, এটা বাংলাদেশেরও আকাঙ্ক্ষা দেখবেন, এটা চীন রাশিয়া সবাই বলছে। আর এখানে প্রেসিডেন্ট শি তার স্টেটমেন্টে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র জঙ্গলের আইন চালাচ্ছে, কারণ হলো তারা ভেনিজুয়েলা দখল করে ফেলেছে, তারা ইরান আক্রমণ চালিয়েছে, তারা বাংলাদেশের জঙ্গি শ্রেণীর সাথে জড়িত হয়ে বাংলাদেশের সরকার পরিবর্তন করে ফেলেছে। এগুলো হলো মার্কিন যুক্তরাষ্ট্রের অতি সাম্প্রতিক আপনার বিদেশে তাদের অন্যায্যতা ভিত্তিক কর্মকাণ্ড, সেগুলোরই ইঙ্গিত করে প্রেসিডেন্ট শি বলেছেন যে এটা তারা চলতে দিতে চান না। চীন এবং রাশিয়া দুটোই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসাবে তারা এই বিষয়ে ভূমিকা রাখতে চান। অর্থাৎ উনি যা যা বলেছেন আন্তর্জাতিক ক্ষেত্রে সবগুলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে, যদিও তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাম নেননি। আর একটা জিনিস এখানে সিগনিফিক্যান্ট দেখার মতো, সেটা হলো যে এই ভিজিটটা, পুটিন সাহেবের ভিজিটটা ট্রাম্পের ভিজিটের খুব পরপর হওয়াতে সারা বিশ্বে এটা একটা দুই ভিজিটের তারতম্য, এবং যা যা আমি এর মধ্যে বললাম এগুলো খুব প্রবলভাবে মানুষের চোখে পড়ছে। যদিও আসলে বিষয়টা অনেকটা কাকতালীয় ছিল, কারণ পুটিনের ভিজিট তো হলো যে তাদের 25th অ্যানিভার্সারিটা করা, তাদের যে ট্রিটি অফ গুড নেইবারলিনেস ছিল, এটাও খুব ইম্পর্টেন্ট। গুড নেইবার তো তার আগে ছিল না। আর প্রেসিডেন্ট ট্রাম্পের ভিজিটটা আরো আগে হওয়ার কথা ছিল, ইরান আক্রমণ এবং নানাবিধ কারণে ভিজিটটা একটু সরে আসলো, সরে এসে দুইটা ব্যাক টু ব্যাক লাগলো। এতে প্রেসিডেন্ট ট্রাম্পের অনেকটা ক্ষুদ্র হিসাবে দেখা গেছে এই দুটা ভিজিট পাশাপাশি হওয়াতে, কারণ মানুষ এটাকে আপনার তুলনা করছে। এরপরে এই ভিজিট থেকে আমাদের আর যে জিনিসটা দেখা দরকার, সেটা হলো যে অনেকে যেটা বলার চেষ্টা করছেন যে এই ভিজিট থেকে যেটা তারা রিড করছেন, যে মার্কিন যুক্তরাষ্ট্র চীন খুব গুরুত্ব দিচ্ছে না, রাশিয়াকে অনেক গুরুত্ব দিচ্ছে, বা এমন ভাবে আমরা শুনি যে মার্কিন যুক্তরাষ্ট্রের পতন দ্রুত হবে। সবগুলো সত্য, কিন্তু আসলে জিনিসটা হলো যে অস্থির ভাবে আমাদের সাধারণত মৌলবাদী শ্রেণী চিন্তা করে, সেইভাবে আসলে বিষয়টা হবে না। বিষয়টা হলো মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর 1 নম্বর শক্তি হিসাবে খুব বেশি দিন থাকতে পারবে না। এটা না পারার সবচেয়ে বড় কারণ হলো মার্কিন যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ ভাবে তারা নলেজ বেসড সোসাইটিটা তারা ধরে রাখতে পারছে না, অর্থাৎ প্রজ্ঞা তার সেই সমাজে, মৌলিক চিন্তা সেই সমাজে হচ্ছে না। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় দুর্বলতা। আরো দুর্বলতা হলো মার্কিন যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা করলেও পৃথিবীর নানান প্রান্তে দেখা যাচ্ছে সে এমন ধরনের ব্যবস্থা করে যে এখানে গণতান্ত্রিক শক্তিগুলো ক্ষতিগ্রস্ত হয়। সবচেয়ে বড় উদাহরণ কিন্তু বাংলাদেশের সবচেয়ে গণতান্ত্রিক শক্তি কিন্তু ছিল শেখ হাসিনা। এটা অবশ্য জঙ্গিরা বুঝবে না, কিন্তু কারণগুলো খুবই সুস্পষ্ট। দেখেন, শেখ হাসিনা কিন্তু গোটা দশেক, এখন আমরা জানি যে 10-20টা জঙ্গি মেরে ফেললে কিন্তু উনি ক্ষমতা থাকতে পারতেন, উনি কিন্তু সেটা করেননি। এটাই কিন্তু গণতান্ত্রিক মানসিকতা। উল্টো দিকে আপনারা দেখেন, ইরান কিন্তু তাদের ঘোষণা অনুযায়ী 7,000 মানুষ মেরে তারা ক্ষমতায় ছিল, ইরানের খামেনি, পরবর্তীতে যদিও যুক্তরাষ্ট্র তাকে মেরে ফেলেছে। আবার আমরা যদি প্রেসিডেন্ট পুটিন, প্রেসিডেন্ট শি, তাদের কিন্তু আমরা যদি তাদেরকেও দেখি, তারাও কিন্তু এই ধরনের কর্মকাণ্ডে অবশ্যই অনেক ধরনের হতাহতের ঘটনা ঘটাতেন বলে আমরা ধরে নিতে পারি। শেখ হাসিনার মতো এত সহজে কিন্তু তারাও ক্ষমতা ছেড়ে দিবেন না।
এই দিক থেকে কিন্তু শেখ হাসিনা অভ্যন্তরীণ আর গণতান্ত্রিক মানসিকতাকে আপনি মার্কিন বা ইউরোপ উন্নত দেশের রাষ্ট্রগুলোর যে রাজনৈতিক নেতাদের মানসিকতা সেটার সাথে বা ভারতীয় রাজনৈতিক নেতাদের মানসিকতা সেই দিক থেকে তুলনা করতে পারেন। তো এগুলো হলো যে আসলে একটা অনেক বাস্তবতা। আমি এই কথাগুলো বলছিলাম ওই জন্য যে মার্কিন যুক্তরাষ্ট্রের পতনটা যেভাবে আমরা মৌলবাদী শ্রেণী কল্পনা করি সেভাবে হবে না, এবং সেই জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের ভিজিটটাকে কিন্তু আমি অনেক তারতম্যের কথা বলেছি, কিন্তু এর যে ইম্পর্টেন্স আছে সেটাকে কিন্তু ভুলে গেলে চলবে না। সেটা কিভাবে বুঝবেন সেটা দেখেন, এই প্রেসিডেন্ট শি তার বক্তব্যে পুতিনের ভিজিটের সময় তিনি বলেছেন যে তাদের সাম্প্রতিক অর্থাৎ চীন এবং রাশিয়ার বর্তমানে দ্বিপাক্ষিক বাণিজ্য হলো $200 বিলিয়ন। প্রেসিডেন্ট শি চাইনিজ ভাষাতে মার্কিন ডলারটা উল্লেখ করেছেন, কিন্তু আর আমরা এখন অনেকে মনে করি যে ডলারকে কালকেই চীন এবং রাশিয়া মিলে ফেলে দিন। আসলে সেটা চীনের উদ্দেশ্য না। চীন চাচ্ছে না যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ করে কালকেই তাকে ফেলে দিবে, এবং সেটা সম্ভব না। ফলে চীন সবসময় ঠান্ডা মাথায় এগুচ্ছে, এবং চীন আর রাশিয়ার যে $200 বিলিয়ন বাণিজ্য, এখানে দেখেন চীন কিন্তু রাশিয়া থেকে যা কিছু আমদানি করে সেটার মূল্য বেশি। সেটা প্রায় হয়তো ধরেন যে $125 বিলিয়ন, অর্থাৎ রাশিয়া চীনের কাছে $125 বিলিয়ন জিনিসপত্র বিক্রি করে, যদিও আমরা জানি যে এর বেশি কিন্তু জ্বালানি। আর চীন কিন্তু রাশিয়ার কাছে বিক্রি করে ধরেন $75 বিলিয়ন জিনিস, যেটা অনেক ধরনের রাশিয়ার যুদ্ধ সামগ্রী তৈরি করতে লাগে, ইলেকট্রনিক্স, অনেক ধরনের সহযোগিতামূলক, এগুলো অনেক তথ্য আমরা জানি। আবার একইভাবে দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র আর চীনের মধ্যে বাণিজ্য কিন্তু তার ডাবল, প্রায় $400 বিলিয়ন। আর এখানে কিন্তু অবস্থাটা আপনার বিপরীত, অর্থাৎ চীনের রপ্তানি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 300 বা $300 বিলিয়ন প্রতি বছর। মার্কিন